কথা আজকের পর্বে আপনারা দেখতে পাবেন প্রমিত অর্ণার জন্য কিছু ফুল আর গিফটস পাঠায়। অর্ণা এই সমস্ত কিছু দেখে তো অবাক হয়ে যায়। সে জানতে চায় যে এইগুলো কে পাঠিয়েছে। আর সেই চকলেটসের মধ্যে একটা চিরকুটে লেখা ছিল, দুদিন আগে তোমার সাথে আমার দেখা হয়েছে, আর তোমার সাথে দেখা হওয়ার পর থেকে আমার জীবনে সবকিছুই ভালো হচ্ছে। এভিয়ার কথা আসায় ছোটকা বলে, দেখ দেখ, এদিকে তো আরেকজনের অন্য কিছুই কেস চলছে। এরপর কথা যখন অর্ণাকে বলতে চায় যে খুব ভালো লাগাটা ভালো চোখে পড়ছে না, মানে যে মনে হচ্ছে যেন আগ বাড়িয়ে বন্ধুত্ব করতে চাইছে, এটা তো বেশি ভালো লাগা হয়ে যাচ্ছে, বেশি ভালোটাও যেন চোখে পড়ছে। অর্ণা বলে, সব বিষয়ে তোমার খোঁতখোতানি একটা থাকবেই, তুমি অন্যের ভালো দেখতে পারো না। তখন এভি বলে, তুই ঠিক করে কথা বল অর্ণা, ও তোর বৌদি হয়। এরপর অর্ণা বলে, আচ্ছা ঠিক আছে, সবাই ঠিক, আমিই ভুল, আমি এখান থেকে চলে যাই। এরপরই দেখা যায় কথার হঠাৎ করে পা মোচড় খায়, আর এদিকে জুনিও হাঁচি দেয়। তখন কথা বলে, এটা কেন হলো, বাড়িতে কোনো বিপদ হয়নি তো? এরপর ছোটকাকে বলে ফোন করতে, আর ছোটকা এদিকে ফোন করে থাকলেই তখন ফোনটা বাজতে থাকে। কিন্তু সবাই এটাই ভাবতে লাগে যে হয়তো সাংবাদিকরাই ফোন করছে, বাইরে ওরা যা উৎপাত শুরু করেছে না, কারোর ফোন ধরতে হবে না, সব প্রশ্ন করা করছে ওরা। বয়সে এসে আমাকে শুনতে হচ্ছে যে আমরা নাকি লোক মারার কাজ করেছি। এরা এইসব দেখে খুব খুশি হয়, বলে যে আমাকে পরাদস্ত করা, এবার বুঝবে কি হয়। এইদিকে কর্মচারীদের মাইনে দেওয়ার সময় হয়ে গেছে, তো ওদের সবার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। এবার কি করে মাইনে দেবে ওরা? আমরা তো কখনো ফেল করিনি, ঠিক সময় মাইনে আমরা দিয়ে এসেছি। এরপর কর্তা দাদু বলে যে এবারও ঠিক সময়ে আমরা মাইনে দেব, আমি দেখছি কি করা যায়। এরপর কর্তা দাদু বলে যে এই বাড়িটা নিলামে উঠবে। কথাটা শুনে কর্তা দিদা ভেঙে পড়ে, বলে যে আমি যখন বিয়ে হয়ে এসেছিলাম তখন এটা আমার শ্বশুর মশাই ভিটে ছিল, আর এটাই তুমি নিলামে তুলবে? এরপর কর্তা দাদু বলে, এই কথার আর কোনো লড়চড় হবে না। এইদিকে দেখা যায় ছোটকা এসে জানায় যে বাড়িতে সবাইকে ফোন করলাম, কিন্তু কেউই তো ফোন ধরছে না। তখন সবাই এটাই ভাবছে, আচ্ছা ঠিক আছে, আমরা আজই বেরিয়ে পড়ব। এইদিকে মিহির আর সমীর গুহ লোন নেওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু তাদের কোম্পানির বদনামের জন্য কোনো ব্যাংকে তাদের লোন দেওয়ার জন্য রাজি হয়নি। এরপর কর্তাদু বলে যে এইসব আর করে কোনো লাভ হবে না, ওরা আমাদেরকে লোন দেবে না, আমি যা ঠিক করেছি সেটাই হবে। চিত্রা বলে, এই বিষয়ে বলার আমার কোনো অধিকার নেই, কিন্তু তাও বলছি বাবা, আপনি একবার ভেবে দেখুন। এরপর বাইরে থেকে হঠাৎ একটা ইট ছড়ে ফেলা হয় ভিতরের দিকে, কাঁচ ভেঙে দেখা যায় যে মানুষ একেবারে জমাট বাঁধিয়ে গুহবাড়ির সামনে আসে। তখন কর্তাদল বলে, আমি বেঁচে থাকতে দেখি কে কি করতে পারে, আমরা কোনো ভুল করিনি, আর কোনো ভেজাল মেশানো হয়নি, এটা কেউ ইচ্ছে করে আমাদের নামে বদনাম ছড়াচ্ছে। আমি বাইরে গিয়ে ওদের সঙ্গে কথা বলতে চাই, আর আমার বয়স হয়েছে ঠিকই, কিন্তু আমার শির দ্বারা এখনো সোজা আছে, আমি ওদের মুখোমুখি হব। এরপর কর্তা দাদু আর বাড়ির বাকি সবাই যখন বাইরে যায়, তখন সাংবাদিকরা জিজ্ঞাসা করা হয় যে আপনাদের টনিক খেয়েই এদের দৃষ্টি হারিয়েছে, মানুষরা আপনাদের এই টনিকের উপর ভরসা করেছে, আর দেখুন এই প্রতিদান কি হয়েছে। কর্তা দাদু বলে, আমাদের কোম্পানিতে কোনো ভেজাল মেশানো ছিল না, আমাদের টনিক খেয়ে সবাই সুস্থ হতো। এদিকে কর্মচারী এসে বলেন যে আমি গুহ ফার্মাসিটিকে কাজ করি বলে আমি বাড়িতে পাড়াতেও যেতে পারছি না, এখন কি করব? আমরা জানি যে আপনি কখনো কোনো অন্যায় কাজ করতে পারেন না, কিন্তু যা পরিস্থিতি তাতে আমরা কি করব? এরপর কর্তাদু বলে, মিহির আর সমীর, তোমরা দুজনই সবাইকে খবর দাও, এই বাড়ি নিলামি উঠবে। এইদিকে কথা রোগনিও বাড়ি ফিরছে। আগামী পর্বে দেখা যায় গুহবাড়ি নিলামে বসে, আর দর হয় 10 কোটি টাকা। তখন প্রমিত এসে বলে 12 কোটি টাকা। আর এইদিকে অগ্নিও চায়ের দোকান থেকে জেনে যায় সব খবরাখবর। তখন এভি বলে, সব ইগো, সব ইগো, বুঝতে পারছিস তো, আমাদেরকে একটা বারও জানালো না, এত কিছু হয়ে গেল।